হেভি একটা ভাইব আসছে, তো অন্যরকম লাগছে। আর্জেন্টাইন ফ্যানদের জন্যই তো দেখতেছি সব দিক থেকে ভালো ভালো সুখবর। দেখুন, এই যে একটা স্মার্টফোন চলে আসছে, তার উপরেও আর্জেন্টাইন ফ্যানদের জন্য স্পেশাল ব্যবস্থা। মানে জেনন নতুন একটা স্মার্টফোন নিয়ে আসছে এবং তার বক্সটা একেবারে টোটালি কমপ্লিটলি বলতে পারেন আর্জেন্টাইন ফ্যানদের জন্য স্পেশালি কাস্টমাইজ করছে। বিষয়টা হচ্ছে জেনন ইজ দ্য অফিসিয়াল রিজনাল পার্টনার অফ আফা সো যে কারণে ওরা ওদের এই ডিভাইসের উপরে বা বক্সের উপরে এত সুন্দর একটা পোস্টার দিতে পারছে। বাট বেশ ভালো লাগছে, বেশ প্রিমিয়াম লাগছে জিনিসটা দেখতে। ইভেন আপনি 2026 সালের বিশ্বকাপের একটা ভাইব পাবেন কিন্তু আপনার ডিভাইস থেকে, প্লাস বলতে পারবেন আমার একটা স্পেশাল এডিশনের ফোন। শুধু ফোনেই স্পেশাল এডিশন থাকলে তো হবে না, গায়েও থাকতে হবে নিজের প্রিয় দলের স্পেশাল জার্সি। আর্জেন্টিনা, ব্রাজিল, আপনার পছন্দের যে কোনো দলের এই প্রিমিয়াম জার্সি পেয়ে যাবেন আমাদের টাইজোতে। ভিডিও ডেসক্রিপশনে টাইজো লিঙ্ক দেওয়া আছে, সরাসরি ওখান থেকে আপনারা নিতে পারবেন। নিজের দলের জার্সি গায়ে দিয়ে খেলা দেখার ভাইবেই আলাদা। বাট শুধুমাত্র এই ভাইবের জন্য নিশ্চয়ই আপনি ফোন কিনবেন না। আসলে ফোনটার ভিতরের কি অবস্থা, এটা ব্যবহার করে আপনি মানে এইটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন কিনা, দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা, সেগুলো জেনেই কেনার ডিসিশন মেক করা উচিত। জাস্ট স্টিকার দেখেই কিনে ফেলা উচিত নয়। আমরা মূলত কথা বলছি Xanon X22 নিয়ে। জেননের এটাই হচ্ছে প্রথম ডিভাইস যেটাতে আমরা 5G পেতে যাচ্ছি। হ্যাঁ, এটাতে একটা 5G এনাবেলড চিপ রয়েছে। প্রথমে যদি একটু ডিজাইনের দিকে লক্ষ্য করি, এই ডিজাইনটা এবছরে আপনারা প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনেই দেখছেন। বাজেট ফ্রেন্ডলি ফোন বলেন, দামি ফোন বলেন, সবাই এই ডিজাইনটাকে কপি করার ট্রাই করছে বা ইন্সপায়ার্ড বলতে পারেন। iPhone 17 Pro Max এর সাথে মিল রাখে বা 17 সিরিজের সাথে মিল রাখে। রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, কিন্তু এই কালারটা বেশ সুন্দর, হালকা ফ্রস্টেড, ফিঙ্গারপ্রিন্ট কম দেখা যায়, প্লাস এটার বডি ফ্রেমটা আবার গ্লোসি, দেখতে ভালোই লাগছে। তবে প্লাস্টিক বিল্ড কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু ওরা নিচে রেখেছে। আমরা দুইটা মাইক্রোফোন দেখছি, নিচে একটা উপরে একটা। নয়েজ ক্যান্সেলিং এ এটা অবশ্যই ভালো রেজাল্ট দিবে। এখানে 3টা ক্যামেরার মতো লাগলেও মূলত 2টা শুটার রয়েছে আর পাশে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, এই যে বডিতে হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা, এইটা আমার কাছে আমার হাত অনুযায়ী ঠিকঠাকই লাগছে। আই থিঙ্ক আপনাদেরও সমস্যা হবে না। তবে ফোনটা একটু বড় সড়ো, এক হাতে নিয়ে ব্যবহার করাটা একটু মুশকিলের আর কি। 2 হাত দিয়ে ব্যবহার করতে বেশি মজা পাওয়া যাবে আই থিঙ্ক। এটা রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16-এ, সেই সাথে ডিডো ওএস রয়েছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড আছে, অবশ্যই ভালো বিষয়। অন্যদিকে আমরা র্যাম পেয়ে যাচ্ছি কিন্তু 8GB র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম আপনি ব্যবহার করতে পারবেন। LPDDR5 এর র্যাম রয়েছে এখানে এবং এটা 128GB ভ্যারিয়েন্টে আপনারা কিনতে পারবেন, অর্থাৎ 128GB। আর ভার্চুয়াল র্যাম নিয়ে টোটাল 16GB। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। SoC হিসেবে রয়েছে মিডিয়াটেক Dimensity 7100 5G। সো জেননের ডিভাইসে ফর দ্য ফার্স্ট টাইম আমরা 5G চিপ পাচ্ছি, এর অবশ্যই একটা ভালো বিষয়। এবং হ্যাঁ, আপনি একটু ফিউচার প্রুফ বলতে পারেন। বাংলাদেশে এখন 5G অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, ঢাকার বেশ কিছু জায়গায় পাওয়া যায় মোটামুটি। তো সেই হিসাবে আপনার জন্য 5G হলে খারাপ হয় না নিশ্চয়ই। তবে মিডিয়াটেক Dimensity 7100 মূলত Dimensity সিরিজের বলা যেতে পারে একেবারে এন্ট্রি লেভেলের দিকের একটা চিপ, যা এই প্রাইস পয়েন্টও এর আগে আমরা বেশ কিছু ডিভাইসে দেখেছি। এর আগে আর একটু কম দামেও পাওয়া যেত, কিন্তু এখন দাঁড়িয়ে ফোনের দাম তো অনেক বেড়ে গেছে। বাই দ্য ওয়ে, এইটার দাম রয়েছে এই মুহূর্তে 25,999 টাকা। এখন এই চিপটা রেগুলার কাজ বাজে মোটামুটি আপনাকে ভালোই সহায়তা দেবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ডিডো ওয়েসে আমি টুকটাক কিছু ইস্যু পেয়েছি, যেগুলো আগে একটু শেয়ার করি, তারপরে না হয় বেটার এক্সপিরিয়েন্সগুলোও জানবেন। ইস্যুর মধ্যে ফেসবুক থেকে একবার ক্র্যাশ করে বের করে দিয়েছিল, এছাড়া সমস্যা হয়নি। গেমিং টাইমে আমরা এই ফোনটাতে বেশ কয়েকটা গেমই ট্রাই করি, এর মধ্যে ফ্রি ফায়ার ছিল, পাবজিও ছিল। তো যেটা মনে হলো রেসপন্সটা একটু কম দিচ্ছে। মানে ধরুন আমি খুব দ্রুত রান করতে চাচ্ছি বা রান করছে, সেই মোমেন্টে আমি একটু মুভমেন্ট করব, এগুলোতে মনে হচ্ছিল যেন একটু চপি টাইপের একটা ফিল দিচ্ছে, একটু টাইম নিচ্ছে। আর টুকটাক অ্যাকশন মুভমেন্টে আমরা লাইকের দেখা পেয়েছি আর কি। সো আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন, এটা দিয়ে মোটামুটি একটা গেমিং রেজাল্ট পাবেন। 2D টাইপের গেমগুলোতে অবশ্যই আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। তবে পাবজির ক্ষেত্রে আমি সাজেশন দিব লোয়ার সেটিংসে খেলার জন্য। পাবজির ক্ষেত্রে সুপার স্মুথ এক্সট্রিম আপনি প্লে করতে পারবেন, লোয়ার সেটিংসে প্লেবল একটা আউটপুট দিতে পারে আর কি। তবে ওভারহিট, অতিরিক্ত গরম হওয়ার মতো কোনো প্রবলেম আমরা এতে ফেস করিনি। আর এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সরটিও রয়েছে, অনেকের ক্ষেত্রে প্রয়োজন হবে, অনেক গেম প্লাস বেশ কিছু অ্যাপের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। ডে টু ডে লাইফের ইউজেসের কথা বলতে গেলে, যেহেতু আমরা এই ডিভাইসেতে 8GB র্যাম পাচ্ছি, আপনি চাইলে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম রান করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। র্যাম ম্যানেজমেন্ট আহামরি লেভেলের ভালো না হলেও র্যামটা যেহেতু 12GBর মতো রয়েছে, আবার ভার্চুয়াল র্যামটা ব্যবহার করলেও দেখা যায় ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপকেই সে ধরে রাখতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমি বলবো এখনকার সময় দাঁড়িয়ে অ্যারাউন্ড 25K-তে ডিসেন্ট জায়গায় আছে। নট সুপার ফাস্ট, নট লাগে বা সুপার স্লো, এরকম কোনো কিছু না। ল্যাগ, হ্যাং মেরে বসে আছে কিংবা রিবুট করছে বারবার, এই ধরনের প্রবলেম পাইনি। একটা অ্যাপেই তো যে বললাম যে জাস্ট ক্র্যাশ করেছিল, সেটা হলো ফেসবুক, এছাড়া ওকে আছে। Xanon X22 5G ডিভাইসটাতেও কিছু ব্লুটার আছে, আপনারা না প্রয়োজন হলে আনস্টল করে নিয়েন আর কি। পারফরমেন্সের জায়গাটাকে আমি যে প্রাইস পয়েন্ট থেকে এখন ফোনটা আমি পাচ্ছি তাতে করে কমপ্লেনের মধ্যে রাখছি না। বাট ক্যামেরার কি অবস্থা? স্মার্টফোনটার রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো শুটার রয়েছে। 50 মেগাপিক্সেলের যে শুটারটা, এটা সনির সেন্সর IMX752, যা 1/2.5 ইঞ্চ
লেন্স সেন্সর, আর একটা রয়েছে ম্যাক্রো শুটার অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। 2K তে আপনি রেকর্ড করতে পারবেন ভিডিও, 30 fps আর ইআইএস কাজ করে আর কি। ওয়ালটনের অন্যান্য ডিভাইসগুলোর মতো এর ছবিতেও আমি সিমিলার টাইপের কিছু ইস্যু ফেস করছিলাম। ইস্যুগুলোই আগে বলি আবারও। ইস্যুর মধ্যে কন্ট্রাস্ট লেভেলটা একটু বেশি লেগেছে, বিশেষ করে লো লাইট এরিয়া বা যে জায়গাগুলোতে ছবির আলো কম থাকে সেখানে ডিটেলের পরিমাণ অনেকটা কম, একই সাথে কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি। হাইলাইট এরিয়াগুলো ওভারব্লোন করে ফেলছে, সেগুলো কন্ট্রোল করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে, আই মিন এক্সপোজার কন্ট্রোলিংয়ে। আর সেই ক্ষেত্রে ডাইনামিক রেঞ্জের একটা অভাব আছে, এটা তো আপনি বুঝতেই পারছেন আর কি। আর কালারের দিক থেকে হ্যাঁ, কালার কিছুটা শিফট করে রেড কালার বা একটু মানে ভার্মিলিয়ান টাইপের যে কালার, এটাকে একটু শিফট করে হালকা একটু পিঙ্কিশ একটা ভাইব নিয়ে আসে। কিছু ছবিতে আমরা ফ্যাকাশে টাইপের একটা টোন লক্ষ্য করছি, কিংবা মনে হচ্ছে যে এইটা প্রসেসিংয়ে গিয়ে বেটারের আউটপুট দিতে পারেনি আর কি। এই কনসিস্টেন্সিটা ঠিক নেই, মোট কথা হচ্ছে এটা। তবে আপনি যদি ভালো লাইটিং কন্ডিশনে মানে অনুকূলে থাকে সব কিছু, ওর প্রতিকূলে না গেলে, তখন মোস্টলি আপনি ইউজেবল আউটপুট পাবেন। বাট ক্রিটিক্যাল সিনারিওতে আপনাকে বেশ কয়েকবারই ক্লিক করতে হবে আই থিঙ্ক। বাট এখানে যে সেন্সরটা রয়েছে আমার মনে হয় এটা থেকে ওয়ালটন বা জেনন ওরা চাইলে আরেকটু বেটার আউটপুট বের করতে পারতো। আর একটা বিষয় নোটিসেবল ছিল, লো লাইটের দিকে ছবিগুলো অনেকটা সফট মনে হয়। আপনি সর্বোচ্চ প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলোকে সর্বোচ্চ 2x পর্যন্ত জুম করে হয়তো ডিজিটালি ব্যবহার করতে পারেন। পোর্ট্রেটে একটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন। ছবিগুলো একটু আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা। সেই সাথে ক্রিটিক্যাল জায়গাগুলোতে একটু মিসম্যাচ করে ওই ইয়াতে কি বলে এস ডিটেকশনে। আর আমার যেটা মনে হয় এখানে অ্যাটলিস্ট 2x পর্যন্ত ওরা রাখতে পারতো, ডিজিটালি 2x নট ব্যাড, সেটা হয়তো অনেকের কাছেই ভালো লাগে। পার্সোনালি আমার মনে হয় এটা থাকলে বেটার হতো। তাছাড়া ম্যাক্রো শুটার আছে, খুব ভালো লাইটিং কন্ডিশন আপনি চাইলে হয়তো বা তুলতে পারেন আর কি, দ্যাটস ইট। ওটা অ্যাজ ইউজুয়াল দুধ টাইপের সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল, এটা ভালো আলোতে ভালো ছবি দিচ্ছে, লো লাইটে সফট করছে, এবং মেইন ক্যামেরার মতো এখানেও আমরা এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছুটা ইস্যু পেয়েছি। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ বলছিলাম 2K তে 30 fps ইআইএস কাজ করে আর কি। স্ট্যাবিলিটি লেভেল তো সুপার কিছু না, বিলো অ্যাভারেজ বলা যেতে পারে এটাকে আর কি। এই ক্যামেরাতে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে। ইনফ্যাক্ট এটাতে যদি আপডেট দিয়ে ফিক্স করা ট্রাই করে, আই থিঙ্ক আফটার প্রসেসিংয়ে কনসিস্টেন্সি লেভেলটা আরও বেটার দিতে পারবে। কিন্তু এটা কি হইলো, হেভি একটা ভাইব আসছে, তো অন্যরকম লাগছে, এভাবেই কন্টিনিউ করে যাই। কারেন্টটা চলে গেছে, ওকে, তো ভাবলাম ভিডিওটা এভাবেই কন্টিনিউ করি, কারণ আমার কাছে ভিজুয়ালটা খুব একটা খারাপ লাগছে না, ইন্টারেস্টিং লাগছে আর কি অনেক। তো ক্যামেরার ব্যাপারটা যেটা দেখলাম যে আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ আছে ইন ফিউচারে, যদি ওরা আপডেট দিয়ে একটু ফিক্স করা ট্রাই করে, কিংবা এখানে যে আসলে সেন্সরটা রয়েছে তার থেকে আরেকটু বেটার আপডেট বের করা আসলেই সম্ভব। এনিওয়ে, এটাতে ব্যাটারিটা বড়সড় আছে 6000 mAh এর এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম। এই চার্জারটাকে 30 ওয়াট করে দিলে একদম পারফেক্ট হতো কম্বোটা, তখন আমি বলতাম এখনকার সময় অনুযায়ী পারফেক্ট। বাট এটা একটু ছোট মনে হচ্ছে। আপনি বাইপাস চার্জিং টেকনোলজি অবশ্যই ব্যবহার করতে পারবেন এটাতে, সো সেটা একটা প্লাস পয়েন্ট। আর ব্যাকআপটা হচ্ছে গিয়ে 8 আওয়ার্স প্লাস, 8.5 ঘন্টার মতো দিতে পারছে, কিংবা 9 আওয়ার্সের মতো যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন। সো আই থিঙ্ক এটা দিয়ে প্রায় 1.5 দিনের কাছাকাছি বা 1 দিন প্লাস ব্যবহার করা যায়। সো এই জায়গাটা ওকে। তবে কমতির মতো জায়গা আছে, আর তা হচ্ছে এই ডিসপ্লে সেকশন, যেখানে আমরা এইচডি প্লাস রেজলিউশনের একটা প্যানেল দেখতে পাচ্ছি। আর এইটার সাইজ 6.8 ইঞ্চ। যারা বড়সড় ডিসপ্লে তো পছন্দ করেন তাদের কাছে ভালো লাগারই কথা, কিন্তু একই সাথে আরও একটা বিষয় হয়তো ভালো লাগবে না, আর তা হচ্ছে এখানে ওয়াটার ড্রপ নচ রয়েছে। এই জিনিসটা বর্তমান যুগের সাথে একদমই বেমানান। অ্যাটলিস্ট এখানে 500 কাটআপ দিয়ে এসে এইচডি প্লাস আমরা আরও 31,000 টাকার ফোনে এখন দেখছি, তো সেই জায়গা থেকে না হয় বলতাম যে ওকে ফাইন, বেশি দামেও দিচ্ছে তো আমরা এইচডি প্লাস পেয়েছি, কিন্তু 500 কাটআপ থাকাটা অত্যন্ত জরুরি ছিল। আচ্ছা, এই ডিসপ্লে স্পেক ওয়াইজ আমরা দেখতে পাই 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে, সেটাকে আমরা টেস্ট করেছি। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পুশ করতে পারছে, এখানে কোনো সমস্যা নেই। 630 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিচ্ছে, যেটা মোটামুটি ওকে। ডিরেক্ট সানলাইটেও দেখা যায়, তবে ডিরেক্ট সানলাইটে গিয়ে ছবি তুলতে গেলে কিছুটা স্ট্রাগল ফেস করবেন আপনি, বা স্ট্রাগল করতে হবে আপনাকে। আর সামনে ডিসপ্লেটাকে করছে প্যান্ডা গ্লাস। অন্যদিকে টাচ স্যাম্পলিং রেট রয়েছে 240 হার্টজের মতো। লোয়ার চিন অ্যান্ড উপরের এই ওয়াটার ড্রপ নচ, এই দুইটা জিনিস মনে হয় আমার মতো ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে না। তাছাড়া টাচ রেসপন্স ভালো, কালার রিপ্রোডাকশন ভালো, কাছ থেকে দেখতে গেলে রেজুলেশনের ঘাটতি মনে হয়, একটু দূর থেকে দেখলে ওই সমস্যাটা ততটা চোখে বাঁধে না, বাট আসলেই তো রেজুলেশন কমতি রয়েছে এখানে, রাইট? সো এইটা একটু মাথায় রাখতে পারেন। ডিসপ্লে নিয়ে যদি আপনার আসলে কনসার্ন থাকে বা ফুল এইচডি প্লাস প্রয়োজন হয়, তাহলে অবশ্যই হয়তো বা এই স্মার্টফোনটা আপনার জন্য পারফেক্ট ডিল হতে চলছে না। আরেকটা বিষয় ভালো করতে পারতো জেনন, তা হচ্ছে দুইটা স্পিকার দিয়ে, কিন্তু ওরা দিয়ে রাখছে আসলে একটা স্পিকার যেটা বটম ফায়ারিং। এটা লাউড ক্লিয়ার সাউন্ড দেয় ঠিকই, তবে সাউন্ডের ওই ডেপথটা আমি পাচ্ছি না, প্লাস স্টেরিওর মজাটা পাচ্ছি না, যেটা থাকলে পরে ঠিকঠাক হতো একদমই। পকেট পাল নামে এআই রয়েছে, যেটা অফলাইনেও ওয়ার্ক করছে। এছাড়া প্রয়োজনীয় ফিচার্সগুলো সবকিছু এখানে আছে, যেমনটা আমরা দেখছিলাম এটাতে জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে, যেটা হয়তো অনেকের প্রয়োজন পড়বে। সো এই ছিল ওয়ালটনের Xanon X22 5G নিয়ে আসছে, এই জন্য ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস। তবে ডিসপ্লে সেকশনে আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারতো। এসওসি নিয়ে আমি কমপ্লেন করছি না বর্তমান মার্কেট বিবেচনায়, আর ক্যামেরাতে আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ আছে। এই তো, আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো Xanonর, অথবা কেউ কিনে ব্যবহার করছেন কিনা কমেন্ট করে জানাবেন। বাট আর্জেন্টাইন ফ্যানরা অবশ্যই একবার দেখতে পারেন কিন্তু,
বক্সটা সুন্দর। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।